আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজা আক্তার কামাল। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে আজ লন্ডন যাবেন খালেদা জিয়া। দেশের পথে জুবাইদুর রহমান বিমানবন্দর থেকে যাবেন এভার কেয়ার হাসপাতালে। খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বাদ জুম্মা সারা দেশের মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ে দোয়া প্রার্থনার আহ্বান সরকারের। বিএনপিরও দোয়া মোনাজাত কর্মসূচি। আরো ৩৬ আসনে প্রার্থী ঘোষণা বিএনপির। ২৭২ আসনের তালিকা প্রকাশ। মনোনয়ন পরিবর্তনের সম্ভাবনা কম, মির্জা ফখরুল। এবং ১০ অথবা ১১ ডিসেম্বর ঘোষণা হতে পারে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল। রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে চিঠি। নির্বাচন আয়োজনে বিলম্ব চায় না বিএনপি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আজ সকালে ঢাকায় এসে সরাসরি এভার কেয়ার হাসপাতালে যাবেন পুত্রবধূ ডাক্তার জুবাইদুর রহমান। অবতরণের কয়েক ঘণ্টার মধ্যে লন্ডনের উদ্দেশ্যে উড়াল দেবে এয়ার অ্যাম্বুলেন্সটি। খালেদা জিয়ার সঙ্গে চিকিৎসক সহ মোট ১৫ জন সফরসঙ্গী লন্ডনে যাবেন। তারা হলেন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত কোকোর স্ত্রী সৈয়দা সামিলা রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ এনামুল হক চৌধুরী, ডাক্তার ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার, ডাক্তার নুরুদ্দিন আহমেদ, ডাক্তার জাফর ইকবাল, ডাক্তার মোহাম্মদ আল মামুন। আরও যাবেন হাসান শাহরিয়ার ইকবাল, সৈয়দ শামীম মাহফুজ, মোহাম্মদ আব্দুল হাই মল্লিক, মোহাম্মদ মাসুদার রহমান, ফাতেমা বেগম এবং রূপা শিকদার। এর আগে বৃহস্পতিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে খালেদা জিয়া ব্যক্তিগত চিকিৎসক লন্ডন যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। সর্বোচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার আলোকে ইনশাআল্লাহ যদি সব কিছু ঠিক থাকে, আমরা কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে মধ্যরাত্রির পরে অথবা আগামীকালকের সকালের ভিতর ইনশাআল্লাহ আমরা ওনাকে ইউকেতে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি, সেখানে আমরা ইনশাআল্লাহ ওনাকে নিয়ে যাব। দর্শক, এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালে আছেন আমাদের সহকর্মী মুশফিকুর রহমান। তিনি জানাচ্ছেন খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ খবর। আফরোজা, সকাল থেকেই এভার কেয়ার হাসপাতালের নিচে অবস্থান করছি, ভোর থেকেই। এবং এখানে আসার পর যে প্রস্তুতিটা আমরা দেখেছি, যে আপনি নিশ্চয়ই এর মধ্যেই জেনেছেন যে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স সেটার যান্ত্রিক ত্রুটির কারণে সেটা বাংলাদেশে পৌঁছায়নি। এবং আজকে ভোর নাগাদ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়ার, বিশেষ করে ইউকে যাওয়ার যে কথাটা ছিল আরও উন্নত চিকিৎসার জন্য, সেটা আসলে বিলম্বিত হচ্ছে। তো খবর এখনো পর্যন্ত সেটাই। এবং ঠিক কখন নাগাদ তাকে আসলে নিয়ে যাওয়া হবে সেটা আসলে নির্ভর করছে আসলে কাতার থেকে আরও নতুন একটি এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আসার কথা রয়েছে। কারণ যেটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে সেটা আসলে মেরামত করা সম্ভব হয়নি বলে আমরা জেনেছি। এবং নতুন করে আরও একটি এয়ার অ্যাম্বুলেন্স আসার পরে আসলে তিনি আসলে তার শারীরিক অবস্থা আবারও বিবেচনা করে আসলে তিনি বিদেশের উদ্দেশ্যে রওনা হবেন, এমনটাই কথা রয়েছে। এবং জানিয়ে রাখতে চাই যে তার বড় ছেলের যে স্ত্রী ডক্টর জুবাইদুর রহমান, তিনি কিন্তু আজকে সকাল ৯:৪৫ নাগাদ আসলে ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে। এবং তারপরে আসলে আরও পরীক্ষা নিরীক্ষা, কারণ একদিনের মধ্যে আসলে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে কিনা সেটারও একটা ব্যাপার থাকতে পারে। এবং নতুন করে মেডিকেল বোর্ড এবং যারা বিশেষজ্ঞ চিকিৎসক যারা এসেছেন চায়না থেকে এবং যিনি এসেছেন যুক্তরাজ্য থেকে, তাদের সাথে আবারও নতুন করে কোনো পরামর্শের দরকার আছে কিনা তার শারীরিক অবস্থা নিয়ে, সেটারও একটা ব্যাপার রয়েছে। এবং দলের পক্ষ থেকেও আসলে নিশ্চিত করে এখনো পর্যন্ত তার সর্বশেষ আপডেট এখনো পর্যন্ত আমরা আজকে পাইনি। গতকালকে সর্বশেষ তার যে ব্যক্তিগত চিকিৎসক ডক্টর
AZM জাহিদ হোসেন তিনি জানিয়েছিলেন যে তাকে আসলে নিয়ে যাওয়ার কথা। তবে সন্ধ্যা নাগাদ ঘোষণা আসে, দলের পক্ষ থেকে জানানো হয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি জানান যে কাতার থেকে যে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা সেটার আসলে যান্ত্রিক ত্রুটির কারণে আসলে যাত্রাটা বিলম্বিত হয়েছে এবং এই যাত্রাটা ঠিক কখন কয়টা নাগাদ হবে আবার সেটা কিন্তু এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি বা জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে যে দুপুর নাগাদ কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্স নতুন করে যেটা পাঠানো হচ্ছে সেটা বাংলাদেশে ঢুকতে পারে এবং তারপর পরই সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো বা তাকে নিয়ে আসলে বিদেশের উদ্দেশ্যে রওনা হবে। এছাড়া প্রথমে যে দলের পক্ষ থেকে প্রথমে তার সফর সঙ্গী যারা আছেন সেই যে লিস্টটা দেওয়া হয়েছিল 15 জনের, সেটা কিন্তু আরো 3 জন বাড়ানো হয়েছে যেটা আমরা দেখেছি। এছাড়া আমরা যেটা জানি যে জুবাইদুর রহমান তিনি যে আসছেন তিনিও কিন্তু আসলে তার সাথে যাবেন এমনটাই আমরা জানি এবং বিশেষজ্ঞ চিকিৎসকরা থাকবেন যে যাত্রার সময় আসলে কোনো ধরনের কোনো অসুবিধা যাতে না হয় তার সেবা শুশ্রূষার সেই বিষয়টি নিশ্চিত করার জন্যই আসলে এই ব্যবস্থাটা রাখা হচ্ছে এবং এয়ার অ্যাম্বুলেন্স ঠিক কটা নাগাদ আসবে এখনো পর্যন্ত বিএনপির পক্ষ থেকে নিশ্চিত করে কিছু বলা হয়নি। তবে যে প্রস্তুতির ব্যাপারটা, যে তাকে নিয়ে যাওয়ার ব্যাপারে এইবার কেয়ার থেকে তাকে নিয়ে যাওয়ার ব্যাপারে যে প্রস্তুতিটা সেখানে কিন্তু আসলে কোনো ত্রুটি নেই। সেই ত্রুটি আসলে সেই যে প্রস্তুতি সেটা কিন্তু দলের পক্ষ থেকে পরিপূর্ণ করা হয়েছে, প্রস্তুত রয়েছে এবং এবার কেয়ারের দৃশ্যটা যদি একটু দেখাতে চাই, আইন শৃঙ্খলার যে পরিস্থিতি বা নিরাপত্তা যে বলয় সেটা কিন্তু আরো জোরদার হয়েছে এবং গতকালকে আপনি জানেন যে এখানে সেনাবাহিনী এবং বিমান বাহিনী তারা কিন্তু হেলিকপ্টার মহড়া করেছে। গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় যে কোনো অবস্থায় হেলিকপ্টার দিয়ে যাতে তাকে নিরাপত্তা দেওয়া যায় সেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং এখনো পর্যন্ত আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না বেগম খালেদা জিয়াকে এইবার কেয়ার হাসপাতাল থেকে আসলে ঠিক কিভাবে নিয়ে যাওয়া হবে। এইবার কেয়ার থেকে এখানে যে হেলিপ্যাডটা আছে সেখান থেকে আসলে তাকে হেলিকপ্টার যুগে নিয়ে যাওয়া হবে এয়ারপোর্টে নাকি আসলে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হবে সেই বিষয়টি আসলে এখনো পর্যন্ত নিশ্চিত হয়নি। তবে আমরা আছি এখানে, পরবর্তীতে আপডেট যেটা আসে এবং দলের পক্ষ থেকে যদি কিছু জানানো হয় এবং এয়ার অ্যাম্বুলেন্সের যদি কোনো আপডেট হয় সেটা অবশ্যই আমরা জানিয়ে দেব। আফরোজা। মুশফিকুর রহমান, আপনাকে ধন্যবাদ। বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আজ বাদ জুমা দেশের সকল মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি মন্দির, গির্জা ও প্যাগোডা সহ অন্যান্য ধর্মের উপাসনালয়ে সংশ্লিষ্ট ধর্মের রীতি অনুযায়ী প্রার্থনার আহ্বান জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একথা জানানো হয়েছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে তাকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে। খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় শুক্রবার দেশের সব মসজিদ, মন্দির ও ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও প্রার্থনার কর্মসূচি ঘোষণা করেন রিজভী। এছাড়া আগামী 7 থেকে 13 ডিসেম্বর দেশ গড়ার পরিকল্পনা নিয়ে মত বিনিময়ের কর্মসূচি পালন করবে বিএনপি। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অঘোষিত আরো 36টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আলোচিত প্রার্থীদের মধ্যে মনোনয়ন পেয়েছেন ঢাকা 10 আসনে শেখ রবিল আলম, ঢাকা 18 আসনে SM জাহাঙ্গীর হোসেন, ঢাকা 9 আসনে হাবিবুর রশিদ, ঢাকা 7 আসনে মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সভাপতি হামিদুর রহমান এবং টাঙ্গাইল 5 আসনে সুলতান সালাউদ্দিন টুকু। বিএনপি মহাসচিব জানান, ঘোষিত মনোনয়ন পরিবর্তনের সম্ভাবনা কম। 237টি আমরা আসনে প্রার্থী ঘোষণা করেছিলাম, আরো 36টি আসনে আমরা আপনার নাম ঘোষণা করছি। 20-25টার মতো থেকে যাবে, 24টার মতো। সেগুলো হচ্ছে আপনার আমাদের যে অ্যালায়েন্সের সঙ্গে যারা আছেন তাদেরগুলো এবং আমাদের 2-1টা আপনার ডিসিশন হবে, সেগুলো আমরা আরো পরে ঘোষণা করব। ঢাকা 7 হামিদুর রহমান, ঢাকা 9 হাবিবুর রশিদ, ঢাকা 10 শেখ রবিউল আলম, ঢাকা 18 SM জাহাঙ্গীর হোসেন। এগুলোর ব্যাপারে পরিবর্তনের সম্ভাবনা খুব কম।
আগামী 10 বা 11 ডিসেম্বর ঘোষণা হতে পারে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল। ওই 2 দিনের যে কোনো দিন তফসিল নিয়ে রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে বঙ্গভবনে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। এদিকে অনিবার্য কারণ ছাড়া নির্বাচন বিলম্বিত হোক তা বিএনপি চায় না বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে একথা বলেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে নানামুখী ব্যস্ততা চলছে নির্বাচন কমিশনে। তফসিল ঘোষণা সহ ভোটের দিনক্ষণ চূড়ান্ত করতে আগামী রোববার বসছে কমিশন সভা। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ইসি সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, আগামী 10 বা 11 ডিসেম্বর রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে গণভবনে চিঠি দেওয়া হয়েছে। এদিকে বৃহস্পতিবার বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে দলের একটি প্রতিনিধি দল বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে। বৈঠক শেষে তিনি জানান, নির্ধারিত সময়ে নির্বাচন চায় বিএনপি। নিঃসন্দেহক্রমে আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার আশু রোগ মুক্তি কামনা করে সবাই দোয়া করছে তার জন্য। আমরা তার সুচিকিৎসার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। আমরা নির্বাচনী প্রক্রিয়ায় আছি। খোদা না করুন অনিবার্য কোনো পরিস্থিতি ছাড়া আমরা এই প্রক্রিয়ার বাইরে যেতে চাই না। তো কাজে আমরা আশা করি যে আল্লাহর মেহেরবানি নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে, যা করছি, কিন্তু উনি দ্রুতই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এবং এসে উনি এই প্রক্রিয়ায় যুক্ত হবেন ইনশাআল্লাহ। এখনো বলছি যে আমরা যথাসময়ে নির্বাচন হোক, যেটা ঘোষণা হয়েছে সেই অনুযায়ী, এবং সে কারণে যখন তফসিল ঘোষণা করার কথা, এটা যদি বিলম্বিত করার কথা বলি তাহলে তো নির্বাচন বিলম্বিত করার কথা বলা হবে। তিনি জানান, নির্বাচনের ব্যালট পেপার যেন প্রাইভেট কোনো প্রেসে না ছাপানো হয় সেজন্য আহ্বান জানানো হয়েছে কমিশনকে। কখনো ব্যালট পেপার কোনো প্রাইভেট অর্গানাইজেশনে ছাপা হয় না। একবার শুধু একটা চেষ্টা হয়েছিল আর কি, সেটা বোধহয় 2008 সালে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, তারেক রহমানের ভোটার হওয়ার বিষয়ে দুশ্চিন্তা নেই বিএনপির মধ্যে। উনি তো বাংলাদেশের নাগরিক একজন, কিন্তু ভোটার তালিকা ওনার নাম নেই এখন। আসে পড়বে, কোনো অসুবিধা কি? এটা তো নাম ওঠানোর জন্য সময় পার হয়ে যায় নাই তো। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। সুপ্রিম কোর্টের রেফারেন্সের আলোকে অন্তর্বর্তী সরকারের গঠন প্রক্রিয়া ও শপথ বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ। অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান জানান, এই রায়ের পর বর্তমান সরকারের বৈধতার জন্য পরবর্তী জাতীয় সংসদের অনুমোদনের প্রয়োজন নেই। সর্বোচ্চ আদালতের এই রায় দেশের চলমান রাজনীতির প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছেন আইনজীবীরা। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পুলিশকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে 64 জেলার পুলিশ সুপার সহ উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনী চ্যালেঞ্জ গ্রহণের জন্য মানসিক প্রস্তুতি নিতে হবে। তিনি বলেন, এটি সাধারণ নির্বাচন নয়, গণ অভ্যুত্থানের পরবর্তী নির্বাচন শহীদদের কাঙ্ক্ষিত দেশ গড়ার নির্বাচন। সেই ভাবনা থেকেই দায়িত্ব পালন করার তাগিদ দেন ড ইউনূস। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিকে দলের প্রার্থী ঘোষণা করে চমক দেখিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। খুলনা 1 আসনে দলটি প্রার্থী পরিবর্তন করেছে। আসনটিতে চূড়ান্ত প্রার্থী হিসেবে জামায়াতের ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীর নাম ঘোষণা করেছে জামায়াত। কৃষ্ণ নন্দীর নেতৃত্বে প্রতিটি রাজনৈতিক সমাবেশেই সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষের সরব উপস্থিতি দেখা গেছে। তিনিও নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী। খুলনা থেকে এস.এম. হাবিবের রিপোর্ট, জানাচ্ছেন নিয়াজজামান সজীব। হিন্দু সম্প্রদায় অধ্যুষিত বটিয়াঘাটা ও দাকুপ উপজেলা নিয়ে গঠিত খুলনা 1 আসন 1991 সাল থেকে 2024 পর্যন্ত এই আসনটিতে আওয়ামী লীগের হিন্দু প্রার্থীরা জয়ী হয়েছেন। এমনকি 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে জয়ী হন প্রফুল্ল কুমার মণ্ডল। সবকিছু বিবেচনা করে এবার নতুন চমক দিল জামায়াতে ইসলামী। ঘোষিত প্রার্থী মাওলানা শেখ আবু ইউসুফকে পরিবর্তন করে ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীকে চূড়ান্ত প্রার্থী হিসেবে
ঘোষণা করেছে দলটি। 2003 সাল থেকে জামাতের রাজনীতিতে সম্পৃক্ত কৃষ্ণনন্দীর গ্রামের বাড়ি ডুমুরি উপজেলার চুকনাগরে। কৃষ্ণনন্দী নাকি শুনেছি এখানে এসেছে, তা যাক মোটামুটি আমরা তাকে স্বাগত জানাই। বাইরের থেকে এসে দাঁড়াবে কেন, এলাকা তো বহু প্রার্থী আছে। কৃষ্ণনন্দীকে কখনো দেখিনি এবং তা আমরা চিনিও না ওনাকে। উনি নমিনেশন পাওয়ায় আমি খুব আনন্দিত। কৃষ্ণনন্দীকে প্রার্থী হিসেবে ঘোষণা দেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি জেনারেল ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। জামায়াতের প্রার্থী কৃষ্ণনন্দী জানান, দ্রুত বটিয়াঘাটা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তিনি। সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত করার 3টা প্রতিশ্রুতি আমি নিলাম। যার ওখানে আমি মনে করি যে হিন্দু অধ্যুষিত হলেও হিন্দু মুসলমান এখন আদালতি ভোটার, সবাই দাঁড়িপাল্লার পক্ষে ভোট দেবে। জামায়াতের আগে মনোনীত প্রার্থী মাওলানা শেখ আবু ইউসুফ নতুন প্রার্থী কৃষ্ণনন্দীর নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করবেন। জামাত ইসলামী শুধু মুসলিমকে নিয়েই তারা চলে এবং অন্য কিছু করে যায় না, তারা মৌলবাদী যেটা বলে এটা আসলে যেটা নয়, তার অংশ হিসেবে এটা তাকে দেওয়া হয়েছে। জামায়াতের নেতারা জানান, খুলনা ও কিশোরগঞ্জে 2 জন হিন্দু সম্প্রদায়ের মানুষকে প্রার্থী করা হয়েছে, আরো কয়েকজনকে করার চিন্তা ভাবনা রয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা নিয়ে গঠিত চাঁদপুর 5 আসনে নির্বাচনী প্রচারণার হাওয়া দিন দিন তীব্র হচ্ছে। একই সাথে চাঁদপুর 3 সদর আসনের পাড়া মহল্লাও প্রার্থীদের প্রচারণায় এখন সরগরম। চাঁদপুর থেকে আলী আসগর ইমনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। চাঁদপুর সদর আসনে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি হয় উত্তেজনা তরুণ ভোটারদের মাঝে। অন্যদিকে স্থানীয়রা বলছেন, অনেক বছর ধরে ভোট দিতে পারেননি তারা, তাই এবার ভোট দেওয়ার আগ্রহ সবার মাঝেই সমানভাবে বিরাজ করছে। সারা বাংলাদেশে নির্বাচনী হাওয়া বইছে, এই হাওয়া আমাদের চাঁদপুর 5 হাজীগঞ্জ শাহরাস্তিতেও বইছে। আমরা যারা নতুন ভোটার সবাই মুখিয়ে আছি ভোট দেওয়ার জন্য। আর গণতান্ত্রিক দেশে ভোটটা হচ্ছে একটা ভোটারের প্রথম অধিকার। 26 সালের ফেব্রুয়ারি মাসের যে নির্বাচনটি হবে, সেই নির্বাচনে এখন সাধারণ মানুষ মুখিয়ে আছে, তাদের উৎসব মুখর পরিবেশে তারা ভোট প্রয়োগ করবে। চাঁদপুরের প্রতিটি আসনে মনোনয়ন পাওয়ার পর বিরতিহীনভাবে চলছে বিএনপি প্রার্থীদের প্রচারণা। আমাদের নেতা লায়ন ইঞ্জিনিয়ার মামুনুল হক সাহেব আন্দোলন সংগ্রামের মাধ্যমেই উনি হাজীগঞ্জ উপজেলাকে সুসংগঠিত করে ধরে রাখছেন এবং উনি যদি বিএনপির হাল না ধরতো তাহলে হয়তোবা যে ঝড় তুফান আমাদের উপর বইছে প্রেসিডেন্ট হাসিনা সরকার, আমাদের মতো লোকেরা হয়তোবা তখন বিএনপি করতে পারতো না। এদিকে চাঁদপুর 5 আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা আবুল হোসাইনের প্রচারণাও চলছে জোরে সোরে। বিভিন্ন পথসভায় ক্ষমতায় গেলে শিক্ষার্থীদের এক হাতে সনদ, অন্য হাতে চাকরির প্রতিশ্রুতিও দিচ্ছেন তিনি। আমরা মনে করছি যে আমাদের প্রস্তুতিটা অনেকাংশে হয়েছে। আশা করি ইনশাল্লাহ আমরা বিজয়ের জন্য কাজ করছি এবং বিজয়ের দ্বারপ্রান্তে আমরা পৌঁছে আছি। আপনার মাধ্যমে আমি সারা দেশের সকল ছাত্র সমাজকে আহ্বান করতে চাই, যদি জামাত ইসলামী ক্ষমতায় যায় তাহলে ছাত্রদের এক হাতে সার্টিফিকেট আর হাতে চাকরির ব্যবস্থা জামাত ইসলামী করবে। যারা মানুষের জন্য কাজ করবেন এমন প্রার্থীকেই বেছে নেবেন বলে জানালেন চাঁদপুরবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। কোরআনের সুর প্রতিভার সন্ধানে 2026 কুমিল্লার অডিশন পর্ব সম্পন্ন হয়েছে। শহরের রেসকোর্স এলাকায় জান্নাতুল মাকাম তাহফিজুল কোরআন মাদ্রাসার অডিটোরিয়ামে এই পর্ব অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় অনূর্ধ্ব 14 বছর বয়সের 1.5 শতাধিক প্রতিযোগী অংশ নেয়। এতে সভাপতিত্ব করেন জান্নাতুল মাকাম তাহফিজুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা ইজহারুল হক সিরাজি। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় হাফেজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আলহাজ হাফেজ হুমায়ুন কবির পাহাড়পুরি। প্রতিযোগিতার প্রধান বিচারক ছিলেন হুফাজুল ফোরকান ফাউন্ডেশন বাংলাদেশের মহাসচিব হাফেজ কারি মাইনুদ্দিন। এদিকে প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ী প্রথম 15 জনকে ঢাকা যাওয়ার ইয়েস কার্ড দেওয়া হয়। চূড়ান্ত পর্বে প্রথম স্থান অধিকারীকে 5 লাখ টাকা, দ্বিতীয় স্থান অধিকারীকে 3 লাখ টাকা এবং তৃতীয় স্থান অধিকারীকে 2 লাখ টাকা দেওয়া হবে। প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এটিএন বাংলা। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ।
দুদিনের রাষ্ট্রীয় সফরে ভারতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতের স্থানীয় সময় সন্ধ্যা 7টার পরে নয়াদিল্লি পৌঁছান তিনি। এয়ারপোর্টে তাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বহুল আলোচিত এ সফরে ভারতের সাথে গুরুত্বপূর্ণ সামরিক চুক্তি করবে রাশিয়া। হায়দ্রাবাদ হাউসে অনুষ্ঠিতব্য 23তম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ বৈঠকে অংশ নেবেন পুতিন। এ সফরে দুই দেশের মধ্যে সামরিক, বাণিজ্য ও খনিজ তেলের বিষয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে নৈশভোজে অংশ নেবেন পুতিন। এবার খেলার খবর। ফুটবলের বিশ্বমঞ্চে জায়গা করে নিতে ভালো মানের ইউরোপিয়ান কোচ আনতে চায় বাংলাদেশ। সেজন্য বাফুফেকে পর্যাপ্ত অর্থ বরাদ্দ দেওয়া হবে বলে জানালেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। জনপ্রিয়তা বাড়ায় পূর্বাঞ্চলে 100 একর জমিতে 50,000 দর্শক ধারণ ক্ষমতার ফুটবল স্টেডিয়াম করা হবে বলেও জানান তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। জামাল ভুঁইয়া, সেখান থেকে হামজার অ্যাক্রোব্যাটিক অ্যাটেম্প এবং সেখান থেকেই গোল। এমন গোল এতদিন টিভি পর্দায় দেখেছেন বাংলাদেশের দর্শকরা। হামজার কল্যাণে এবার গ্যালারিতে বসেই দেখার সৌভাগ্য হয়েছে। মোরসালিন এবং সেখান থেকে বাংলাদেশ। হামজা সমিত জায়ানদের হাত ধরে ফুটবলের নবজাগরণ শুরু হয়েছে বাংলাদেশে। তবে কাঙ্ক্ষিত ফল আসেনি। ভালো দল নিয়েও এশিয়ান কাপে কয়েকটি ম্যাচে শেষ মুহূর্তে গোল খেয়ে পয়েন্ট হারিয়েছে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। অবিশ্বাস্য, অবিশ্বাস্য। ফলে 47 বছর পর এশিয়ান কাপে খেলার স্বপ্ন ধূলিসাৎ হয়েছে। আর কি বা করবেন, আর কি বা করবেন। স্পেনের 4র্থ ডিভিশনে কোচিং করানো কাবরেরা হামজা ফাহমিদুলদের ঠিক মতো ব্যবহার করতে পারছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। 2022 সাল থেকে দায়িত্ব পালন করলেও উল্লেখযোগ্য সাফল্য নেই তার। বাংলাদেশ লিডে। 31 মার্চ এশিয়ান কোয়ালিফায়ারের শেষ ম্যাচ দিয়ে তার মেয়াদ শেষ হবে। এরপর তাকে বদলানোর ইঙ্গিত দিলেন ক্রীড়া উপদেষ্টা। বাফুফেকে উন্নত মানের ইউরোপীয় স্ট্যান্ডার্ডের কোচ হায়ার করা, অর্থ যেন একটা ব্যারিয়ার হয়ে না দাঁড়ায়, সেই জায়গা থেকে আমরা একটা সহযোগিতা করার বা একটা ফান্ড তাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আমরা স্বপ্ন দেখি যে আগামীতে আমরা এশিয়া কাপ এবং এমনকি বিশ্বকাপে কোয়ালিফাই করার মতো একটি দল গঠন করতে পারবো। সম্প্রতি ঢাকায় বাংলাদেশের ফুটবল ম্যাচগুলোতে গ্যালারিতে দর্শকদের তিল ধারণের জায়গা ছিল না। ভারতের বিপক্ষে ম্যাচে 23,000-এর বেশি দর্শক প্রবেশ করেন, তবে টিকিট না পেয়ে ঢুকতে পারেননি অনেকেই। দর্শক চাহিদা মাথায় রেখে পূর্বাঞ্চলে 300 বিঘা জমির উপর ফুটবল স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নিচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়। ভূমি মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদেরকে আমরা পূর্বাঞ্চলে 100 একরের একটি জায়গার জন্য লিখেছি। 50,000 দর্শকের ধারণ ক্ষমতা সম্পন্ন আমরা এস্টিমেট করছি একটা ফুটবল স্টেডিয়াম করতে চাই। নারী ফুটবলারদের বেতন দ্বিগুণ করা হচ্ছে বলেও জানান আসিফ মাহমুদ। নারী ফুটবলারদের স্যালারি অন্তত সেটা দ্বিগুণ হওয়া উচিত। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। কমিটি ছিল না। ইস্পাহানে প্রথম আলো আন্তঃ বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ঢাকা অঞ্চলের 7ম দিনে জয় পেয়েছে সোনারগাঁও বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং গণ বিশ্ববিদ্যালয়। সাভারের বিরুলিয়ার ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মাঠে দিনের প্রথম ম্যাচে সোনারগাঁও বিশ্ববিদ্যালয় 2-0 গোলে হারায় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়কে। দ্বিতীয় ম্যাচে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 3-0 ব্যবধানে পরাজিত করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়কে। আর দিনের তৃতীয় ম্যাচে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে 6-1 গোলে বিধ্বস্ত করেছে গণ বিশ্ববিদ্যালয়। খেলা শেষে ম্যাচ সেরাদের পুরস্কৃত করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রধান ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আশরাফুদ্দিন আহমেদ চুন্নু এবং ইস্পাহানি টি লিমিটেডের সিনিয়র ডিভিশনাল ম্যানেজার আব্দুল সাত্তার। প্রতিযোগিতার মিডিয়া পার্টনার ATN বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে আজ লন্ডন যাবেন খালেদা জিয়া। দেশের পথে জুবাইদুর রহমান বিমানবন্দর থেকে যাবেন এবার কেয়ার হাসপাতালে। খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বাদ জুম্মা সারা দেশের মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ে দোয়া প্রার্থনার আহ্বান সরকারের। বিএনপিরও দোয়া মোনাজাত কর্মসূচি। আরো 36 আসনে প্রার্থী ঘোষণা বিএনপির। 272 আসনের তালিকা প্রকাশ। মনোনয়ন পরিবর্তনের সম্ভাবনা কম, মির্জা ফখরুল।
এবং 10 অথবা 11 ডিসেম্বর ঘোষণা হতে পারে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল। রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে চিঠি, নির্বাচন আয়োজনে বিলম্ব চায় না বিএনপি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।